হ্যালো এভরিওয়ান, আমরা কভার করছি ইন্ডিয়ান পলিটি, ভারতের রাজতন্ত্র। আজ আমরা পড়ব চ্যাপ্টার 4, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানের প্রস্তাবনা। এটা 4th চ্যাপ্টার আমরা পড়ছি। অলরেডি 3টে চ্যাপ্টার আমরা কভার করে নিয়েছি। সমস্ত চ্যাপ্টার আমরা একে একে করে ডিসকাস করব ভালোভাবে। অলরেডি 3টে চ্যাপ্টারের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে আছে। পুরো বইটা আমরা প্লেলিস্ট হিসাবে কভার করব চ্যাপ্টার ওয়াইজ। তো এগোনো যাক। প্রিয়াম্বলকে বলা হয় ইন্ট্রোডাকশন, সামারি অর এসেন্স, মানে পুরো সংবিধানের একটা এসেন্স, একটা যে সামারি, বেসিক প্রিন্সিপাল, বেসিক ফিলসফি যার উপর ভিত্তি করে পুরো সংবিধান লেখা আছে, সেটা কিন্তু প্রিয়াম্বলের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করি। এনে পালকিওয়ালা তিনি মন্তব্য করেছিলেন যে কনস্টিটিউশন হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন প্রিয়াম্বল। তো প্রিয়াম্বলকে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশনকে বলেছেন এনে পালকিওয়ালা। এবং এই রিমার্কসগুলো কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে কে এরকম মন্তব্য করেছিলেন। প্রিয়াম্বল বেসড অন অবজেক্টিভ রেজলিউশনের ব্যাপারে আমরা পড়েছি। নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, সেটাই কিন্তু পরবর্তীকালে প্রিয়াম্বলের রূপ নিয়েছে। আর যখন 1950 সালে অ্যাডপ্ট করা হয়েছিল প্রিয়াম্বল তো অ্যাকচুয়ালি 1949 নভেম্বর 26-এ সাইন করে নেওয়া হয়েছিল, কিন্তু পুরোপুরি কনস্টিটিউশন কবে থেকে অ্যাপ্লাই হয়? 1950 26শে জানুয়ারি থেকে, যেটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি। তো যখন অ্যাডপ্ট করা হয়েছিল তখন কিন্তু এই 3টে শব্দ ছিল না। এই 3টে শব্দ কিন্তু 1976 সালে 42তম সংশোধন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই 3টে শব্দ অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। ঠিক আছে, তাহলে প্রিয়াম্বলটা কি এটা আমরা দেখে থাকি অনেক বইয়ের সামনে, ওই এতটুকু অংশ লেখা থাকে প্রিয়াম্বলটা। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. এটা হচ্ছে প্রিয়াম্বল। ঠিক আছে, এবার এখানে অনেকগুলো শব্দ আছে, সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি। তো শব্দগুলো কি, প্রত্যেকটার কিন্তু একটা ওয়াইড মিনিং আছে। ঠিক আছে, সেগুলো আমরা একে একে করে ডিসকাস করব। আর যেটা আমরা আগে বললাম, অরিজিনাল যে প্রিয়াম্বলটা ছিল তাতে কিন্তু কিছু শব্দ ছিল না। সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টে শব্দ কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই 3টে শব্দ কিন্তু আগে ছিল না, এটা 1976-এ অ্যাড করা হয়েছে। ঠিক আছে, মুভিং অন। ইনগ্রেডিয়েন্টস অফ প্রিয়াম্বলের কিছু ইনগ্রেডিয়েন্টস আছে। ঠিক আছে, কী কী? 4টে জিনিস আমরা এই প্রিয়াম্বল থেকে জানতে পারি। প্রথম তো সোর্স অফ অথরিটি, মানে অথরিটি কোত্থেকে পাচ্ছে কনস্টিটিউশন? পিপল অফ ইন্ডিয়া থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। ঠিক আছে, ইন্ডিয়ান স্টেটের নেচার কীরকম? সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ভারত কী ধরনের দেশ? সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক দেশ। অবজেক্টিভ কী কী? প্রিয়াম্বলের অবজেক্টিভ 4টে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। আর চতুর্থ জিনিস আমরা জানতে পারি ডেট অফ অ্যাডপশন, কবে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তো প্রিয়াম্বল যদি আমরা আবার দেখি, 4টে জিনিস আমরা জানতে পারলাম। প্রথমে কি? সোর্স অফ অথরিটি, কোথা থেকে সংবিধান নিজের শক্তি পাচ্ছে? দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, ভারত কী ধরনের স্টেট? ভারত হচ্ছে একটা সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সংবিধানের অবজেক্টিভ কী কী? 4টে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। আর চতুর্থ কী জানতে পারি? ডেট অফ অ্যাডপশন, কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 26th ডে অফ নভেম্বর 1949। ঠিক আছে, তো 4টে জিনিস প্রিয়াম্বল থেকে জানা যায়। এবার কিছু শব্দ যে আমরা দেখছি এর মধ্যে, সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, তো এই শব্দগুলোকে আমরা একবার ডিটেলসে জেনে নিই প্রত্যেকটা শব্দের অর্থ কী। তো এই শব্দ সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি প্রিয়াম্বলে, এগুলোর কিন্তু প্রত্যেকটার একটা ওয়াইড মিনিং আছে। ঠিক আছে, কী? প্রথম হচ্ছে সোভেরিয়ান মানে হচ্ছে সার্বভৌম, যেটা নিদার ডিপেন্ডেন্সি নট ডোমিনিয়ন বাট ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ঠিক আছে, আগে যখন ব্রিটিশের অধীনে ভারতবর্ষ ছিল, তখন কি ভারত নিজের কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো পলিসি ফর্ম করতে পারতো না। ঠিক আছে, কোনো পলিসি বানাতে গেলে ব্রিটিশ সরকারের যেহেতু অধীনস্থ, সেই জন্য ব্রিটিশ সরকারের পারমিশন অনুযায়ী করতে হতো। কিন্তু আজকের দিনে ভারত একটি স্বাধীন দেশ, তাই তো? তো ভারতের ইন্টারনাল ম্যাটার, অভ্যন্তরীণ যে সমস্ত পলিসিগুলো ভারত তৈরি করে, বা বাহ্যিক মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অন্যান্য দেশের সাথে ভারত কীভাবে
পলিসি ফর্ম করবে, কীভাবে পলিটিক্যালি ইনভলভ হবে, ঠিক আছে। তো এই সমস্ত কূটনীতি সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু ভারত কার উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্টলি পলিসি ফর্ম করে। সেই জন্য ভারত হচ্ছে একটি সোভেরিয়ান স্টেট, সার্বভৌম দেশ, ঠিক আছে। তারপর আসি সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক দেশ হচ্ছে সেই সমস্ত দেশ যেখানে সরকার নিজের সাধারণ জনতা যারা আছে, সিটিজেন, তাদের জন্য তাদের ওয়েলফেয়ারের কথা ভাবে, ঠিক আছে। তাদের ওয়েলফেয়ারের কথা ভাবে, আর যদি দরকার পড়ে তাহলে কিছু কিছু ওয়েলফেয়ার স্কিমও চালায়, ঠিক আছে। তাকে বলা হয় সমাজতান্ত্রিক দেশ। তো ভারত কিন্তু শুরু থেকেই একটি সমাজতান্ত্রিক দেশই ছিল। 42তম সংশোধনে এই শব্দটা আলাদা করে অ্যাড করা হয়েছে, স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে। এমন নয় যে 1976 সালের আগে ভারত একটি সোশ্যালিস্ট কান্ট্রি ছিল না, প্রথম থেকেই ছিল। কেন? কারণ যখন আমরা আগের আর্টিকেলগুলো পড়বো, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসি, সেখানে কিন্তু সংবিধানে অলরেডি মেনশন ছিল যে গভর্নমেন্টের পলিসি সবসময় সমাজের সাধারণ সিটিজেনের ওয়েলফেয়ারের কথা ভেবে, কল্যাণের কথা ভেবেই করা হবে, ঠিক আছে। তো অলরেডি সোশ্যালিস্ট কান্ট্রি ইন্ডিয়া ছিল, কিন্তু 42তম সংশোধনে শব্দটাকে আলাদাভাবে স্পেসিফিক্যালি মেনশন করা হয়, ঠিক আছে। সোশ্যালিজমও কিন্তু অনেক রকমের হয়, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে যে সোশ্যালিজমটা চলে সেটা কমিউনিস্ট সোশ্যালিজম না কিন্তু, ঠিক আছে। আমাদের যেটা চলে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, গণতান্ত্রিক সমাজতন্ত্র, ঠিক আছে। কমিউনিস্টিক সোশ্যালিজম তাকে বলা হয় যেখানে যা কিছু দেশের সম্পদ, সমস্ত কিছুর অধিকার একমাত্র গভর্নমেন্টের থাকবে, ঠিক আছে। মানে কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না। যা কিছু রিসোর্সেস আছে সমস্ত কিছুর মালিক হচ্ছে গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট নিজের হিসাবে ডিস্ট্রিবিউট করবে সিটিজেনদের মধ্যে, ঠিক আছে। তাকে বলা হয় কমিউনিস্টিক সোশ্যালিজম। যেমন এক্সাম্পল হচ্ছে রাশিয়া, ঠিক আছে। তো রাশিয়া হচ্ছে একটা কমিউনিস্টিক সোশ্যালিজম দেশ, কিন্তু আমাদের দেশ কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম। এখানে প্রাইভেট প্রপার্টিও আছে, মানে প্রাইভেট প্লেয়াররাও মার্কেটে কাজ করছে, গভর্নমেন্টেরও কিছু কিছু স্কিম আছে, কিছু ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট চালায়। তো বোথ গভর্নমেন্ট সার্ভিস, বোথ প্রাইভেট সার্ভিস, দুটোই সাইমেলটেনিয়াসলি আমাদের দেশে চলে। তো এটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। আর আমাদের দেশে গান্ধিয়ান সোশ্যালিজম আর মার্কসিজমের একটা মিক্স, মানে গান্ধীবাদ আর মার্ক্সবাদের একটি মিশ্রণ হচ্ছে আমাদের সোশ্যালিজম, ঠিক আছে। 1991 আগে কিন্তু সোশ্যালিজম ব্যাপারটা অনেক দৃঢ় ছিল, ঠিক আছে। আগে কিন্তু একটা প্রাইভেট কোনো একজন প্রাইভেট কোম্পানিকে কোনো একটা ইন্ডাস্ট্রি খুলতে গেলে কিন্তু অনেক লাইসেন্স নেওয়া এবং আরও অনেক রকমের ঝামেলা ছিল। সেই জন্য যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ছিল, বড় বড় সার্ভিস যেগুলো আছে ইকোনমিতে, তার মালিক কিন্তু গভর্নমেন্টই ছিল, ঠিক আছে। কিন্তু 1991 সালে হয় এলপিজি রিফর্ম, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। 1990-তে ইকোনমিক ক্রাইসিস এসেছিলো, সেই ক্রাইসিস থেকে বাঁচবার জন্য 1991-এ কিন্তু এলপিজি রিফর্ম আনা হয়, জিনিসপত্রকে অনেক লিবারালাইজ করা হয়, ঠিক আছে। তার ফলে কী হয়, প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু 1991-এর পর থেকে অনেক ভালোভাবে বিজনেস স্থাপনা করতে শুরু করে। আর সেই জন্য সোশ্যালিস্ট ক্রেডেন্সিয়াল যেটা আছে সেটা একটু ডাইলিউট হয়েছে, একটু কমেছে, ঠিক আছে। তুলনামূলকভাবে সমাজতন্ত্র বলতে গেলে একটু লঘুকরণ হয়েছে আর একটু, ঠিক আছে, ডাইলিউট হয়েছে। তারপর আমরা আসি থার্ড শব্দ সেকুলার। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে। মানে স্টেটের কোনো নিজস্ব, মানে কোনো একটি স্পেসিফিক ধর্মকে প্রমোট করবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু, মানে ভারত সরকার বা কোনো রাজ্যের সরকার কোনো একটি স্পেসিফিক রিলিজিয়নকে প্রমোট করে না, সব রিলিজিয়নকে সমান রেসপেক্ট দেওয়া হয়, ঠিক আছে। সেম এই শব্দটাও কিন্তু প্রিয়াম্বলে ছিল না, এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976-এ অ্যাড করা হয়েছে। কিন্তু তার মানে কি এই যে 1976-এর আগে ভারত কি ধর্মনিরপেক্ষ দেশ ছিল না? ছিল, আগেও ছিল। আর্টিকেল 25-28 অলরেডি ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলে, ঠিক আছে। ধর্মের ব্যাপারে প্রত্যেকে স্বাধীন, যে যার নিজের ধর্মকে পালন করতে পারে, প্রসার করতে পারে, সেই বিষয়ে কিন্তু স্বাধীনতা দেওয়া আছে আর্টিকেল 25-28-এর আন্ডারে অলরেডি দেওয়া ছিল। কিন্তু এই শব্দটা স্পেসিফিক্যালি মেনশন করা হয় 42তম সংশোধন 1976 সালে। আগেও আমরা ডিসকাস করেছি সেকুলারিজমের দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট যেটা ওয়েস্টে চলে। নেগেটিভ কনসেপ্ট মানে স্টেটের সাথে, গভর্নমেন্টের সাথে চার্চের কোনো লিঙ্ক থাকবে না, দুটো পুরো সেপারেট থাকবে, ঠিক আছে। আর পজিটিভ কনসেপ্ট মানে সমস্ত ধর্মকে ইকুয়ালি রেসপেক্ট দেয়া, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে যেটা চলে সেটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম, সমস্ত ধর্মকে সমান সাপোর্ট, সমান স্ট্যাটাস দেয়া। ডেমোক্রেটিক, গণতান্ত্রিক দেশ মানে হচ্ছে যেখানে সাধারণ মানুষের হাতে ম্যাক্সিমাম পাওয়ার থাকে, ঠিক আছে। থিওরিটিক্যালি দেখতে গেলে সাধারণ মানুষের হাতেই কিন্তু সমস্ত পাওয়ার আজকের দিনে আছে। সাধারণ মানুষ একত্রিতভাবে যাকে নির্বাচন করবে সেই কিন্তু
দেশ চালাবে, গভর্নমেন্ট ফর্ম করবে। তো পজিশন অফ সুপ্রিম পাওয়ার বাই দ্য পিপল, এটাই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। ডেমোক্রেসি দু ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আমাদের দেশের যেটা চলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আমাদের দেশে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি চলে না, ডাইরেক্ট ডেমোক্রেসি চলে সুইজারল্যান্ডে ফর এক্সাম্পল। ডাইরেক্ট ডেমোক্রেসি কাকে বলা হয়? যেখানে যে কোনো বড় যখন পলিসি ফর্ম করা হবে, ফর এক্সাম্পল ধরো একটা লেমেন টার্মসে বলছি, কোনো একটা জায়গাতে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হবে, ঠিক আছে? তো ইন্ডাস্ট্রি ডেভেলপ করা মানে কি, সেখানকার পরিবেশকে ক্ষতি হবে পরিবেশের, তাই তো? তাহলে এখানে জনতা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে। কেউ কেউ বলতে পারে যে আমরা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করি যাতে করে কিনা দেশের উন্নতি হবে, কেউ কেউ বলতে পারে যে না, আমাদের অত ইন্ডাস্ট্রির দরকার নেই, আমরা সাপোর্ট করি এনভায়রনমেন্টকে, আমরা চাই না যে এখানে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হোক। তো এই যে একটা পলিসি ফর্ম করবার জন্য গভর্নমেন্ট তখন কী করবে, গভর্নমেন্ট এখানে ভোটিং করিয়ে দেবে সাধারণ মানুষের মধ্যে, যে তোমরা কী চাও, ম্যাক্সিমাম লোক কী চায়, ইন্ডাস্ট্রি চায় নাকি পরিবেশ রক্ষা করতে চায়। তো যেটা ভোটে বেশি জিতবে সেই হিসেবে পলিসি ফর্ম করা হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা পলিসিতে যদি আলাদা করে ভোটিং হয় তাহলে তাকে বলা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি। এটা কিন্তু সুইজারল্যান্ডে চালু আছে, ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে আমাদের কি হয়, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আমরা 5 বছরে একবার একজন রিপ্রেজেন্টেটিভকে নির্বাচন করি, যারা কিনা লেজিসলেচার থেকে, মানে ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের কথা যদি বলে তাহলে এমপিদেরকে আমরা নির্বাচন করি। এমপিরা নিজেদের মধ্যে থেকে মিনিস্টার নির্বাচন করে, তাদের মধ্যে কেউ একজন প্রাইম মিনিস্টার হয়, আর প্রাইম মিনিস্টার তার কাউন্সিল অফ মিনিস্টারদের সাথে দেশ চালায়। কিন্তু যখন প্রাইম মিনিস্টার বা এই লেজিসলেচাররা যখন কোনো আইন বানায়, তাতে কিন্তু আমাদের কোনো ভোটিংয়ের আর অধিকার থাকে না। আমরা একবার নির্বাচন করে দিলে 5 বছরের জন্য তারা নিজেদের ইচ্ছা মতো পলিসি ফর্ম করে। তাহলে এটাকে বলা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ঠিক আছে? আমাদের দেশে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চলে। আর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতেও আমাদের কী আছে, পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে? পার্লামেন্টারি সিস্টেম কাকে বলা হয়? এক্সিকিউটিভ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এই ব্যাপারটা কি একটু জেনে নাও। আমরা কী করি, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কথা বলি, আমরা কী করি, এমপিদের নির্বাচন করি। এমপিরা হচ্ছে লেজিসলেচার, ঠিক আছে, যারা আইন তৈরি করে। আর এমপিদের মধ্যে থেকে কেউ কেউ মিনিস্টার নির্বাচন হয়, ঠিক আছে? মিনিস্টাররা হচ্ছে এক্সিকিউটিভ, যারা আইনটাকে লাগু করে, ঠিক আছে? তাহলে এই মিনিস্টাররা কিন্তু রেসপন্সিবল হচ্ছে কাদের প্রতি, এমপিদের প্রতি, লেজিসলেচারদের প্রতি। ম্যাক্সিমাম এমপি যদি বলে যে আমাদের সাপোর্ট নেই, আমরা তোমাকে সাপোর্ট করি না, নো কনফিডেন্স মোশন যদি একবার পাস হয়ে যায়, তাহলে কিন্তু মিনিস্টারদেরকে পদত্যাগ করতে হবে, সরকার পড়ে যাবে, সরকার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো মিনিস্টাররা যাই কাজ করুক না কেন, তাদের লেজিসলেচারের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। তাহলে এটাকে বলা হয় এক্সিকিউটিভ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, ঠিক আছে? আর একটা সিস্টেম হয়, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, মানে যখন দেশের জনতা ডাইরেক্ট প্রেসিডেন্টকে নির্বাচন করে, ঠিক আছে, তখন তাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আমাদের দেশে কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম নেই, আমরা প্রেসিডেন্টকে নির্বাচন করি না, প্রেসিডেন্ট ইনডাইরেক্টলি ইলেক্ট হয়। আর প্রেসিডেন্টের হাতে সেরকম কিছু উল্লেখযোগ্য পাওয়ারও নেই ইন্ডিয়াতে। এছাড়া আমাদের দেশে কী সিস্টেম আছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আছে। মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যে কোনো ব্যক্তি যে অ্যাডাল্ট 18 বছরের বেশি বয়স, সে কিন্তু ভোট দেওয়ার তার অধিকার আছে। এখানে হচ্ছে রুল অফ ল, ঠিক আছে? রুল অফ পিপল নয়, রুল অফ ল, মানে দেশে কিন্তু আইনের রুল চলবে, ঠিক আছে? মানে যদি মানুষ বদলে যায়, আইন কিন্তু বদলাবে না, ঠিক আছে? আইন যেইভাবে চলে সেইভাবেই দেশ চলবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা এখানে স্বাধীনভাবে কাজ করে, ঠিক আছে? বিচার ব্যবস্থার উপর কিন্তু সরকারের কোনো অধিকার নেই। এবার ধরো যদি এটা ডেমোক্রেসি হতো না, যদি এটা রাজতন্ত্র হতো, যদি কোনো কিং থাকতো, কিং কি কোনো দিন বিচার ব্যবস্থাকে স্বাধীন হতে দিত? মানে এখন দেখো, আমরা দেখতে পাই অনেক সময় কোর্ট কী করে, সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট বলো, অনেক সময় কোর্ট কী করে, সরকারের এগেনস্টে কিছু কিছু বিচার দেয়। যদি ভাবো কিং থাকতো, তাহলে কি কোনো দিন কোনো কোর্ট কিংয়ের এগেনস্টে কি কোনো দিন বিচার শোনাতো না? তাহলে ইন্ডিপেন্ডেন্স থাকতো না। ডেমোক্রেসি আছে বলেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আছে, ঠিক আছে? আর কি আছে, অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন, কোনো পক্ষপাতিত্ব করা হবে না কারো প্রতি, ঠিক আছে? কেউ ধনী বলে তাকে বেশি অধিকার দেওয়া হলো, কেউ গরিব বলে তাকে কম দেওয়া হলো, বা কেউ একটা স্পেসিফিক কাস্ট থেকে বিলং করে বলে তাকে বেশি অধিকার দেওয়া হলো, কেউ করে না বলে কম দেওয়া হলো, সেই ব্যাপারটা কিন্তু নেই, অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন। তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ডেমোক্রেটিক ক্যারেক্টার, এগুলো হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ডেমোক্রেটিক টার্ম যেটা ইউজ করি, ডেমোক্রেসি, গণতন্ত্র যেটার কথা বলি, সেটা কিন্তু শুধু পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলছি না, যে নির্বাচন করলে আমার একজন সরকার গঠন করলো, শুধু এতটুকু না। আমরা সোশ্যাল ডেমোক্রেসি মানে সামাজিক গণতন্ত্র, আর ইকোনমিক ডেমোক্রেসি, অর্থনৈতিক গণতন্ত্রেরও কথা বলি কিন্তু, ঠিক আছে? মানে অর্থনীতির যে বেসিক পলিসি যেগুলো হয়, সেগুলোর উপরেও কিন্তু গণতন্ত্রের, মানে সাধারণ মানুষ যেটা বেশি প্রেফার করে, তার উপর
ভিত্তি করে কিন্তু পলিসি ফর্ম করা হবে, ঠিক আছে, বা সমাজের যে সমস্ত নতুন আইন ল যেগুলো চলবে সেগুলো কিন্তু বেশিরভাগ মেজরিটি মানুষ যেটা চাইবে সেটাই হবে, কিন্তু এটাকে বলা হয় ডেমোক্রেসি, গণতন্ত্র, ঠিক আছে। এরপর আসি রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র, ঠিক আছে, মানে দেশের যে হেড হবে, ঠিক আছে, আমাদের দেশের হেডকে প্রেসিডেন্ট, মানে নমিনাল হেড, কনস্টিটিউশনাল হেড প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টকে নির্বাচন করা হবে, ঠিক আছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। আমরা কী করি, ডাইরেক্টলি প্রেসিডেন্টকে নির্বাচন করি না, আমরা নির্বাচন করি এমএলএ এমপিদের, এমএলএ এমপিরা নির্বাচন করে প্রেসিডেন্টকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড। সে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, যদি দেশের যে প্রধান ব্যক্তি সেই যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়, নির্বাচিত হয়, তখন তাকে বলা হয় রিপাবলিক, ঠিক আছে। আমাদের দেশে যেমন আমরা ডাইরেক্ট ইলেক্ট করছি, ইউএসএতে কী হয়, ইউএসএর লোকজন কিন্তু প্রেসিডেন্টকে ডাইরেক্ট ইলেক্ট করে, ঠিক আছে। তো ইউএসও হচ্ছে একটা রিপাবলিক কান্ট্রি, ভারতও একটা রিপাবলিক কান্ট্রি। কিন্তু ইউকের যে হেড, ইউকের হেডকে, ইউকের কনস্টিটিউশনাল হেড হচ্ছে কিং বা কুইন, ঠিক আছে। তো কিং বা কুইনকে কিন্তু কেউ নির্বাচন করে না। কিং বা কুইন হচ্ছে হেরিডেটারি পজিশন, একটা ফ্যামিলির পজিশন, ঠিক আছে। কিংয়ের পরিবার থেকে কেউ না কেউ কিং হবে বা কুইন হবে তার পরবর্তী। তো সেরকম সিস্টেমকে বলা হয় মোনার্কি। তো ইউকে হচ্ছে একটা মোনার্কি সিস্টেম। ইউকেতে এই মুহূর্তে যিনি হেড তিনি হচ্ছে কুইন, কিন্তু ইন্ডিয়া হচ্ছে একটি রিপাবলিক কান্ট্রি, ঠিক আছে। আমাদের যে হেড তাকে আমরা বলি প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড, ঠিক আছে। নমিনাল হেড মানে কনস্টিটিউশনাল হেড, যার হাতে সেরকম কিছু উল্লেখযোগ্য কিন্তু পাওয়ার নেই। রিপাবলিক মানে কিন্তু আরও দুটো কথা। প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল সোভেরেনিটি অন পিপলস হ্যান্ড, নট অন সিঙ্গেল হ্যান্ড। কোনো একজনের হাতে সুপ্রিম পাওয়ার নেই, ঠিক আছে। যেমন রাজা বা রানী বলে কেউ নেই যার হাতে সম্পূর্ণ পাওয়ার থাকবে। সাধারণ মানুষের হাতে পাওয়ার আছে, সাধারণ মানুষ চাইলে ভোট দিয়ে সরকার চেঞ্জ করে দিতে পারে। আর অ্যাবসেন্স অফ প্রিভিলেজ ক্লাস, আলাদা করে কোনো প্রিভিলেজ ক্লাস নেই। যেমন ইউকে যেমন মোনার্কি সিস্টেম, ওখানে কি আছে, রয়্যাল ফ্যামিলি, মানে শুধু রাজা নয়, রাজার পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকেই রয়্যাল ফ্যামিলির ট্যাগ দেওয়া হয়, তাদেরকে কিছু স্পেশাল অধিকার দেওয়া হয়, ঠিক আছে। তাদের সব জায়গাতে তোমার সবচেয়ে আগে অধিকার আছে। তো এই যে রয়্যাল ফ্যামিলি ব্যাপারটা কিন্তু ইন্ডিয়াতে কোনো কিছু নেই, কোনো আলাদা করে প্রিভিলেজ ক্লাস নেই, সব মানুষের সমান অধিকার। তো এটা হচ্ছে রিপাবলিক কান্ট্রির বৈশিষ্ট্য। তো ভারত একটি রিপাবলিক কান্ট্রি। তারপর আমরা চলে আসি জাস্টিস, বিচার। জাস্টিস মানে হচ্ছে বিচার। জাস্টিস তিন রকমের হয়, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস। সামাজিক বিচার কি, ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল সিটিজেন উইদাউট এনি ডিস্টিংশন, মানে প্রত্যেক মানুষকে সমান অধিকার দেওয়া হবে, ঠিক আছে, সবাইকে সমানভাবে ট্রিট করা হবে। কাউকে এমন নয় যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড দেখে যে হ্যাঁ এ তো ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তো একে একটু আইন এর জন্য একটু আলাদা হবে, আর একজন মানুষ যাকে আমরা চিনি না সে অন্য জায়গা থেকে এসেছে তার জন্য আইন একটু অন্যরকম, এমন কিন্তু নয়। রুল কিন্তু সবার জন্য সমান থাকবে, ইকুয়াল ট্রিটমেন্ট অফ এভরিওয়ান ইন ফ্রন্ট অফ রুল, সবার জন্য কিন্তু রুল এক হবে, এটাকে বলা হয় সোশ্যাল জাস্টিস। ইকোনমিক্যাল জাস্টিস মানে কারো কাছে কোনো পক্ষপাতিত্ব করা হবে না ইকোনমিক্যাল ফ্যাক্টরের উপর বেসিস করে। কারো কাছে বেশি পয়সা আছে, কেউ ধনী ব্যক্তি, তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, কেউ গরিব ব্যক্তি তাকে কম প্রেফারেন্স দেওয়া হবে, এরকম কিন্তু হবে না, এটাকে বলা হয় ইকোনমিক জাস্টিস। আর পলিটিক্যাল জাস্টিস মানে প্রত্যেক ব্যক্তির ইকুয়াল ভোটিং রাইট আছে, এমন তো নয় কারো কাছে বেশি ভোটিংয়ের অধিকার, মানে কারো ভোটের বেশি পাওয়ার কারো ভোটের কম পাওয়ার, এমন নয়। প্রত্যেকটা ব্যক্তি সবার কাছে একটাই ভোট, একটাই কাউন্ট হয়, ঠিক আছে। আর প্রত্যেকের রাইট আছে নির্বাচন করার, মানে একজন মানুষ ভোট দেওয়ার অধিকার আছে, আর ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ঠিক আছে। মানে কেউ যদি ব্যক্তি চায় যে ভোট দেবো তো সে ভোট দিতেও পারে, আবার কেউ যদি চায় যে আমি ভোটে দাঁড়াবো অ্যাজ ক্যান্ডিডেট তাহলে সে ভোটে দাঁড়াতেও পারে। তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তো তিন ধরনের জাস্টিস। এই যে জাস্টিসের কনসেপ্টটা এটা আমরা কোত্থেকে নিয়েছি, রাশিয়ান রেভলিউশন থেকে নিয়েছি, ঠিক আছে। 1917 সালে যে রাশিয়ান রেভলিউশন হয়েছিল সেখান থেকে আমরা এই জাস্টিসের কনসেপ্টটা নিয়েছি, ঠিক আছে। আর এই তিনটে জাস্টিসকে সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস, এইগুলোকে আমরা একসাথে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলে থাকি, ঠিক আছে। লিবার্টি, ঠিক আছে। লিবার্টি কি, লিবার্টি মানে হচ্ছে অ্যাবসেন্ট অন রিস্ট্রেন অন দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়াল। একজন মানুষ কী কী কাজকর্ম করবে তার উপর যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, ঠিক আছে, তার উপর যদি কোনো বাধা না থাকে, তাহলে সেটাকে বলা হয় লিবার্টি। আমি যদি এখন এই মুহূর্তে চাই আমি অন্য একটি স্টেটে ঘুরতে যাব কিছু দিনের জন্য, তাহলে আমাকে যদি কেউ বাধা দেয় তাহলে কিন্তু আমার লিবার্টি বাধা প্রাপ্ত হলো, ঠিক আছে। আমি কিছু প্রকাশ করতে চাই, আমি একটি কবিতা লিখতে চাই, কিন্তু আমাকে কেউ বাধা দিচ্ছে না তুমি লিখতে পারবে, তাহলে এটা কিন্তু লিবার্টি হলো না। কিন্তু আমাদের দেশে এরকম কোনো অ্যাবসেন্স নেই, যে যা কিছু বলতে পারে, যে যা কিছু লিখতে পারে, যে যেখানে খুশি যেতে পারে, তাহলে এগুলোকে বলা হয় লিবার্টি, ঠিক আছে। কিসের লিবার্টি, এক্সপ্রেশন, এই যে প্রকাশ করার, আমি কিছু লিখলাম, কিছু ছবি আঁকলাম, কিছু বললাম, কিছু ভিডিও বানালাম, তাহলে এগুলো হচ্ছে আমার এক্সপ্রেশন করবার পদ্ধতি। বিলিফ,
আমার বিশ্বাস, আমি কোন ধর্মকে বিশ্বাস করি, আমি কোন বিষয়ে আমি বিশ্বাস রাখি, সমাজতন্ত্রে বিশ্বাস রাখি, ক্যাপিটালিজমে বিশ্বাস রাখি, তো এগুলোর আমার লিবার্টি আছে। আমাকে কেউ কিন্তু বাধা দিচ্ছে না যে তুমি এটা বিশ্বাস করতে পারো না, ওটাই তোমাকে বিশ্বাস করতে হবে। ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, তো এগুলোর মানে আমি কিসের পুজো করব, ঠিক আছে, আমি পুজো আদৌ করবো কি না, ঠিক আছে, আমি এথিস্ট হবো, তো এই পুরো ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু কোনো বাধা নেই, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে আমরা বলা হয় লিবার্টি। লিবার্টি কনসিভড বাই প্রিয়াম্বল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এগুলো কিন্তু অ্যাবসলিউট নয়। অ্যাবসলিউট কাকে বলে? যেখানে কোনোই বাধা থাকবে না, ঠিক আছে, সম্পূর্ণ বাধামুক্ত, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যাবসলিউট লিবার্টি। অ্যাবসলিউট লিবার্টি কিন্তু হয় না, কোয়ালিফাইড হয়, মানে কিছু তো বাধা রাখতেই হবে, ঠিক আছে। যেমন ধরো ফর এক্সাম্পল আমার লিবার্টি আছে, আমি যেখানে খুশি গিয়ে বসতে পারি, আমি যে কোনো পাবলিক প্লেসে গিয়ে বসতে পারি, তো আমাকে কেউ বাধা দিতে পারবে না, তো এটা হচ্ছে আমার লিবার্টি। তাই বলে এই নয় যে আমি প্যারিস টাওয়ারের উপর গিয়ে বসে থাকবো, ঠিক আছে। তার মানে কি, এখানে যদি মিনিমাম কিছু বাধা না দেওয়া হয় তাহলে কী হবে, একজনের লিবার্টি অন্যজনের লিবার্টিতে বাধা সৃষ্টি করবে। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, ধরো যেমন কিছু প্রকাশ করা, যেমন এক্সপ্রেস করাটা একটা লিবার্টি, ঠিক আছে। কেউ বলল, কেউ যদি কিছু না শুনতে চায়, ঠিক আছে, সেটাও হচ্ছে এক ধরনের লিবার্টি, যে আমার না শোনা লিবার্টি, আমি কিছু শুনতে চাই না। তো আমার সামনে কেউ কবিতা পাঠ করছে, আমি গিয়ে তার মুখটা চেপে ধরলাম, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এটা তো আমার লিবার্টি, আমি যার কারো মুখ বন্ধ করে দিতে পারি, তাহলে কি হচ্ছে, আমার লিবার্টিটা অন্যজনের জন্য রেস্ট্রিকশানে পরিণত হচ্ছে, তাই না? তো সেই জন্য মিনিমাম কিছু রেস্ট্রিকশান রাখা দরকার, সেই জন্য তাকে বলে কোয়ালিফাইড। এছাড়া গভর্নমেন্ট পাবলিক অর্ডার মেনটেন করবার জন্য, হেলথ মেনটেন করবার জন্য, অন্য দেশের সাথে ফ্রেন্ডলি রিলেশন মেনটেন করবার জন্য কিন্তু লিবার্টিকে কার্ভ করতে পারে। আর এই লিবার্টির কনসেপ্ট আমরা কোথা থেকে পেয়েছি? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে পেয়েছি। জাস্টিসের কনসেপ্ট পেয়েছিলাম রাশিয়ান রেভলিউশন থেকে, আর লিবার্টির কনসেপ্ট পেয়েছি আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে 1789। তারপরে যেটা আছে ইকুয়ালিটি, সমানতা, অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ টু এনি সেকশন। যেমন আমরা আগে ডিসকাস করলাম যে ইংল্যান্ডে যেমন রয়্যাল ফ্যামিলি আছে, তাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়, স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয় তাদেরকে, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম কিছু নেই। অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ টু এনি সেকশন, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু সমান অধিকার দেওয়া আছে, ঠিক আছে। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি, এখানে কিন্তু তিনটে ডাইমেনশন আছে, তিনভাবে কিন্তু ইকুয়ালিটির কথা বলেছে। সিভিক, সামাজিক সামাজিক সাম্যতা, ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 14 বলে ইকুয়ালিটি বিফোর ল, লয়ের চোখে, আইনের চোখে কিন্তু সবাই সমান, ডিসক্রিমিনেশন করা যাবে না কারো প্রতি তুমি পক্ষপাতিত্ব করতে পারবে না। ইকুয়াল অপরচুনিটি ইন এমপ্লয়মেন্ট, প্রত্যেকটা মানুষকে এমপ্লয়মেন্টের জন্য সমান সমান অধিকার দেওয়া হবে। আনটাচেবিলিটিকে শেষ করে দেওয়া হয়েছে আর্টিকেল 17 আন্ডারে, আর আর্টিকেল 18 আন্ডারে টাইটেল অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। আগে লোকজন নামের আগে রায় বাহাদুর, রাজ বাহাদুর, রাজা, মহারাজা এই সমস্ত টাইটেল অ্যাড করতো, তো ওগুলোকে আমরা অ্যাবলিশ করে দিয়েছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সিভিক ইকুয়ালিটি, সামাজিক সাম্যতা। পলিটিক্যাল ইকুয়ালিটি কি, কোনো ব্যক্তিকে বলা যাবে না যে তোমার রিলিজিয়ান বা তোমার রেস বা তোমার কাস্ট বা তোমার সেক্সের জন্য তুমি ভোট দিতে পারবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আর্টিকেল 325, 326 বলে কি, প্রত্যেকটা মানুষের সমান ভোট দেওয়ার অধিকার। তুমি যদি 18 বছরের উপরে হও তাহলে প্রত্যেকের ভোট দেওয়ার কিন্তু সমান অধিকার আছে। আর ইকোনমিক সাম্যতা কি, অর্থনৈতিক সাম্যতা হচ্ছে ইকুয়াল রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড এমন অ্যান্ড ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আর্টিকেল 39 বলা, আর্টিকেল 39 হচ্ছে ডিপিএসপির আন্ডারে পড়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসির আন্ডারে পড়ে। তো এতে কি বলা হয় না, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এক সমান কাজ করলে কিন্তু সবাইকে সমান পরিমাণ পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে, এই রেসপেক্টিভ অফ সে কোন কাস্ট থেকে বিলং করে বা কোন জেন্ডার থেকে বিলং করে, সবাইকে সমান পে দেওয়া হবে। আর ইকুয়াল রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড, বাঁচবার জন্য বেসিক যে কাজকর্ম করার অধিকার সেটা কিন্তু সবার মধ্যে সমান আছে। এমন নয় যে তুমি অমুক রিলিজিয়ান থেকে বিলং করো বলে তোমাকে আমি কাজ করতে দেবো না, এরকম কিন্তু করা যাবে না। তো ইকুয়ালিটির কথা এইভাবে বলা হয়েছে। তারপর আমরা আসছি ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ, মানে ভাই বন্ধুত্ব। সেন্স অফ ব্রাদারহুড, মানে প্রত্যেক দেশবাসীকে, মানে নিজের পাড়া প্রতিবেশী প্রত্যেকটা দেশবাসী, ভারতীয় এক ভারতীয় অন্য ভারতীয়কে ব্রাদারহুডের চোখে দেখবে, ঠিক আছে, মানে ভ্রাতৃত্ব মেনটেন করবে। সিঙ্গেল সিটিজেনশিপ আছে আমাদের দেশে, তাই না? আমাদের দেশে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেই, মানে আমরা সবাই ভারতীয়, আমরা কিন্তু স্টেটের সিটিজেন না। যে কেউ একজন পশ্চিমবঙ্গ থেকে বিলং করে বলে সে পশ্চিমবঙ্গের অধিবাসী, ঠিক আছে, কিন্তু সে পশ্চিমবঙ্গের সিটিজেন না, সে সিটিজেন হচ্ছে ভারতেরই একমাত্র, ঠিক আছে। ইউএসএতে কিন্তু অন্যরকম কনসেপ্ট। ইউএসএতে কী হয়,
একজন নাগরিক সে যদি ফিলাডেলফিয়াতে থাকে তাহলে সে ফিলাডেলফিয়ারও নাগরিক আর ইউএসেরও নাগরিক, ঠিক আছে। একজন মানুষ সে যদি ফ্লোরিডাতে থাকে তাহলে সে ফ্লোরিডারও নাগরিক আবার ইউএসেরও নাগরিক, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নেই, আমরা একমাত্র একটাই নাগরিকত্ব আমাদের ভারতীয়। আর আর্টিকেল 51A এটা যখন আমরা পড়বো, আগের চ্যাপ্টার আমরা ডিটেলস পড়বো, ফান্ডামেন্টাল ডিউটি টু প্রমোট হারমোনি, যখন আমরা ফান্ডামেন্টাল ডিউটি পড়বো, ফান্ডামেন্টাল ডিউটির চ্যাপ্টার মৌলিক দায়িত্ব, তাতে আমরা পড়বো আর্টিকেল 51A বলে যে প্রত্যেকটা ভারতীয়র এটা দায়িত্ব যে কমন ব্রাদারহুড, সাধারণ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব যেন বজায় রাখে। আর ফ্র্যাটার্নিটি আর হ্যাজ টু থিংস, ডিগনিটি অ্যান্ড ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, নিজের ডিগনিটি মেনটেন করে রাখা আর দেশের ইন্টিগ্রিটি মেনটেন করে রাখা, ঠিক আছে। দেশের মধ্যে যেন একটা সংহতি বজায় রাখে সেটাও মেনটেন করে রাখা, সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটির দুটো পার্ট। তো ফ্র্যাটার্নিটি জিনিসটা কি আমরা বুঝলাম। সিগনিফিকেন্স কি প্রিয়াম্বলের? সিগনিফিকেন্স হচ্ছে, তাৎপর্য হচ্ছে, ইট এমবডিজ দ্য বেসিক ফিলসফি ফান্ডামেন্টাল ভ্যালুস। কিছু বেসিক ভ্যালুর কথা আমরা বলি, ঠিক আছে, মৌলিক কিছু ভ্যালু, মৌলিক কিছু জিনিসপত্রের কথা আমরা বলি, যার ভিত্তি করে কিন্তু পুরো সংবিধানটা লেখা হয়েছে। আগের চ্যাপ্টার যখন আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার পড়বো, মৌলিক অধিকার, তারপর আমরা ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য, বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসি। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো যখন আমরা ডিটেলসে পড়বো তখন কিন্তু আমরা আরও ভালো করে এই ব্যাপারগুলো বুঝে উঠতে পারবো। আর একটা কথা বারবার যেটা আসে যে প্রিয়াম্বলটা কি সংবিধানের কোনো পার্ট নাকি পার্ট না, তো এটা নিয়ে অনেক নানান রকমের মতামত চেঞ্জ হয়েছে বারবার। এবার কনস্টিটিউশনের ইন্টারপ্রিটার একমাত্রকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলতে পারবে যে কনস্টিটিউশনে যদি কোনো বিষয় নিয়ে যদি দ্বিমত থাকে যে কনস্টিটিউশনের এই লাইনটার মানে এটা নাকি ওটা, তখন কিন্তু এটা কে জাস্টিফাই করবে, এটা করবে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট ফাইনালি অনেকবার নিজের মতামত চেঞ্জ করার পর ফাইনালি বলেছে যে প্রিয়াম্বল একটা কনস্টিটিউশনেরই পার্ট। কিন্তু দুটো জিনিস এখানে মনে রাখতে হবে, কনস্টিটিউশনের পার্ট প্রিয়াম্বল, কিন্তু প্রিয়াম্বলকে বেস করে কোনো লেজিসলেচার ল পাস করতে পারে না, ঠিক আছে। দ্য প্রিয়াম্বল ইজ নিদার সোর্স অফ পাওয়ার নর এ প্রহিবিশন অপন দ্য পাওয়ার অফ লেজিসলেচার, মানে প্রিয়াম্বলে বলা আছে বলে কোনো আইন প্রণয়ন করা যাবে বা কোনো আইন প্রণয়ন করা যাবে না, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে প্রিয়াম্বল ইজ নন জাস্টিসিয়েবল ইন নেচার, মানে প্রিয়াম্বলে যদি কোনো জিনিস লেখা থাকে, দুটো জিনিস হয়, কোনো জিনিস আইদার জাস্টিসিয়েবল হয়, জাস্টিসিয়েবল হওয়া মানে হচ্ছে যদি তার উল্লঙ্ঘন হয় তুমি তাহলে কোর্টে যেতে পারো, আর নন জাস্টিসিয়েবল মানে যদি লেখা আছে ঠিকই, ওটাকে মেনটেন করতে হবে, কিন্তু তুমি যদি ওটা মেনটেন না করো, যদি ওটার উল্লঙ্ঘন হয়, তাহলে তুমি কোর্টে যেতে পারবে না। তাহলে প্রিয়াম্বল হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার, এটা মনে রাখতে হবে, মানে ডাইরেক্টলি এনফোর্সেবল নয়, এনফোর্সেবল বাই কোর্ট নয়, মানে কোর্ট এটাকে এনফোর্স করতে পারে না প্রিয়াম্বলকে। তাহলে প্রিয়াম্বলের চ্যাপ্টার আমরা পড়লাম। আচ্ছা, আরেকটা জিনিস অ্যামেন্ডেবিলিটি, যেটা আমরা প্রথমেই ডিসকাস করে নিয়েছি। কনস্টিটিউশনকে তো অ্যামেন্ড করা যায়, আমরা জানি আর্টিকেল 368-এর আন্ডারে সংবিধানের কিছু আমরা চেঞ্জ করতে পারি, অ্যামেন্ড করতে পারি, কিন্তু প্রিয়াম্বলকে কি অ্যামেন্ড করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু প্রিয়াম্বল একবারই অ্যামেন্ড হয়েছে, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, আর তাতে 3টে নতুন ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। তাহলে এখানে আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। এরপর আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে সংবিধানের আর্টিকেল 1 থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। কিন্তু তার আগে আমরা যেটা বারবার বলি, 448টা এই মুহূর্তে আর্টিকেল আছে, সেগুলো 25টা পার্টে ডিভাইড আছে। তো এই 25টা পার্ট কী কী আমরা একবার জাস্ট ওভারঅল দেখে নেবো একবার। আর 12টা শিডিউল আছে আমরা জানি, তো এই 12টা শিডিউল কোন শিডিউলে কী ডিসকাস করা হয়েছে সেটাও কিন্তু আমরা একবার দেখে নেবো, তারপর আমরা চ্যাপ্টার 5-এ যাবো, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, পরের ভিডিওতে দেখা হবে।